ভাইয়ার জন্য আজকে মেয়ে দেখতে যাওয়া হবে। আমি আব্বু আম্মু ভাইয়া আর দুলাভাই যাব দেখতে। আপু কিছুটা অসুস্থ থাকায় সে যাবে না। আমি রুমে রেডি হচ্ছিলাম, এমন সময় দুলাভাই এসে বলল, কি রে বেটা শালা, কি শুরু করেছিস? কেন? আমি এবার কি করলাম? যেইভাবে সেজেগুজে যাচ্ছিস মনে হচ্ছে তোর জন্যই মেয়ে দেখতে যাচ্ছি। সাজলাম কোথায়? আর বড় ভাইয়ের বউ দেখতে যাব, একটু হ্যান্ডসাম লুক তো থাকতেই হবে। হ্যাঁ, হ্যান্ডসাম লুক দেখাতে গিয়ে তোর ভাইকে রেখে তোকে না আবার পছন্দ করে বসে। করলে দোষ কোথায়? এই সুযোগে আমার লাইফ সেটেল হয়ে যাবে। এই কথাটা যদি সজীব শুনে তোকে আস্ত রাখবে না। তাড়াতাড়ি নিচে চল, সবাই ওয়েট করছে। 2 মিনিট, তুমি নিচে যাও, আমি আসছি। তারপর আমি রেডি হয়ে তাড়াতাড়ি নিচে গেলাম। আব্বু আবার চিল্লাতে শুরু করবেন। নিচে গিয়ে গাড়ি বের করলাম, সবাই উঠে বসলো। আব্বুর দেওয়া ঠিকানা অনুযায়ী গাড়ি স্টার্ট দিলাম। যেই মেয়েকে দেখতে যাচ্ছি সে হচ্ছে আব্বুর বন্ধুর মেয়ে। মেয়ের বাবাই নাকি বিয়ের প্রস্তাব দিয়েছেন, আর সেই অনুযায়ী আজকে দেখতে যাওয়া হবে। গাড়িতে ওঠার পর থেকেই খেয়াল করলাম ভাইয়া তেমন একটা খুশি না, কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। পরে ভাবলাম হয়তো ব্যবসার কোনো কিছু নিয়ে চিন্তা করছে। আমি ফাহিম, এবার অনার্স প্রথম বর্ষে হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আমি আব্বু আম্মু ভাইয়া আর আপু দুলাভাই নিয়ে আমাদের পরিবার। আব্বু আর ভাইয়া ব্যবসা দেখাশোনা করেন, আর আমি শুধু বসে বসে টাকা উড়াই। আমি সোজা গিয়ে গাড়ি থামালাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি থেকে নামতেই সবাই আসলো আমাদের নিতে। ওইদিকে দুলাভাই আর ভাইয়া মিলে কি যেন কথা বলছে। আমি সেদিকে খেয়াল না করে ভেতরে চলে গেলাম। আমাদের সবাইকে শরবত হালকা নাস্তা দেওয়া হলো। ওইদিকে সবাই গল্প করছে আর আমি ফোনে গেম খেলছি। দুলাভাই আর ভাইয়া এখনও কথা বলছে। তারপর আমাদের দুপুরের খাবার জন্য বলা হলো। খাওয়া দাওয়া করে সোফায় বসে আছি। এখন মেয়েকে আনা হবে। আমি অনেক ইন্টারেস্ট নিয়ে অপেক্ষা করতে লাগলাম। ভাবি বলে কথা, ইন্টারেস্টিং তো হবেই। একটু পর মেয়েকে আনা হলো। কালো শাড়ি পরা, মাথায় ঘোমটা দেওয়া। মেয়েটা নিচের দিকে তাকিয়ে সবাইকে সালাম দিল। তারপর একটা সোফায় বসলো। আমি ভাইয়া দুলাভাই মেয়েকে দেখলাম। দুলাভাই ভাইয়াকে ধাক্কা দিয়ে কানে কানে কী যেন বলল। ভাইয়া মুচকি হাসল। তারপর দুলাভাই আমার দিকে তাকিয়ে বলল, কিরে ফাহিম, ভাবি পছন্দ হয়েছে তোর? আমার পছন্দ দিয়ে কি হবে? যে বিয়ে করবে তাকে জিজ্ঞেস করো। করেছি, সজীবের পছন্দ হয়েছে। এখন তোর মতামতটাও বল। আমি মেয়েটার দিকে তাকালাম। মাশাল্লাহ, মেয়েটা সুন্দরী আছে। ভাইয়া জিতছে। তারপর দুলাভাইকে বললাম, মাশাল্লাহ, অনেক সুন্দর। ভাবিকে আমার পছন্দ হয়েছে। কথাটা একটু জোরেই বলে ফেলেছিলাম। এইটা দেখে সবাই হাসল। হবু ভাবিও মৃদু হাসল। বুঝলাম সে লজ্জা পেয়েছে। এক পর্যায়ে ছেলে এবং মেয়েকে আলাদা কথা বলতে দেওয়া হলো। ভাইয়া আমাকে জোর করে সাথে নিয়ে গেল। তারপর ছাদে গেলাম। আমি একটু দূরে যাব, কিন্তু ভাইয়া আমাকে আটকে বলল, এখানেই দাঁড়া। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ কোনো কথাই বলছে না। এদিকে মাঝখানে আমি ফেঁসে গেলাম। আমি ভাইয়াকে ধাক্কা দিয়ে বললাম, কিছু বলছো না কেন? কি বলবো? এখানে কি মূর্তির মতো দাঁড়িয়ে থাকার জন্য এসেছো? কিছু জিজ্ঞেস করার থাকলে করো। আমার কিছু জিজ্ঞেস করার নেই, তোর করার থাকলে কর। বিয়ে কি আমার নাকি তোমার? আরে, আমি কি জিজ্ঞেস করব? ওকে জিজ্ঞেস কর কিছু জানার আছে কিনা। আমি একটু রাগি লুকে ভাইয়ার দিকে তাকালাম। এই শালা নাকি আবার বিয়ে করবে, ঠিকমতো কথাই বলতে জানে না। তারপর আমি হবু ভাবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম ওনার নাম কি। উনি উত্তর দিলেন নুভা। তারপর আমি হবু ভাবি নুভাকে বললাম, আপনার কি কিছু জিজ্ঞেস করার আছে? আপনার ভাইয়াকে কথা বলা পছন্দ করেন না? তেমনটা না, আসলে ভাইয়া মেয়েদের সাথে কথা কম বলে, তাই একটু লজ্জা পাচ্ছে। ও
আচ্ছা, না আমার কিছু জিজ্ঞেস করার নেই, আপনাদের থাকলে করতে পারেন। আপনি কিসে পড়েন? অনার্স 3য় বর্ষ। ও আচ্ছা। তারপর আর কোনো কথা খুঁজে পেলাম না। আচ্ছা চলুন তাহলে নিচে যাওয়া যাক। তারপর সবাই নিচে চলে এলাম। সবাই বিয়ের দিন তারিখ ঠিক করলো। তারপর আমরা বাসায় চলে আসি। রাতে ফেসবুক স্ক্রল করছিলাম, হঠাৎ একটা আইডি সামনে আসলো, নুভা চৌধুরী। প্রোফাইল দেখে চিনলাম এটা ভাইয়ার হবু বউ। আমি সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। একটু পর অ্যাকসেপ্ট হয়। আমি মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম ডিয়ার হবু ভাবি। ওপাশ থেকে রিপ্লাই আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে? আমি ফাহিম, যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে তার ছোট ভাই। আজকে যে ছাদে কথা বললাম। চিনতে পেরেছি, এত ইন্ট্রোডাকশন দিতে হবে না। যাক, তাহলে চিনলেন। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো। শুনেন, আমি আপনার ছোট, তাই তুমি করে বলবেন। আপনি বলাটা আমার পছন্দ না। নুভাব হেসে জবাব দিল, আচ্ছা ঠিক আছে। কি করেন? কিছু না, বসে আছি। তুমি কি করছো? আর তোমার ভাইয়া? আমিও বসে আছি। আর ভাইয়া কাজে একটু বাইরে গেছে। ও আচ্ছা। ভাইয়াকে কি মিস করছেন? মিস কেন করব? মনে তো হচ্ছে মিস করছেন। তোমার ভাইয়া তো আমাকে মিস করে না, তাহলে আমি কেন করব? কে বলেছে ভাইয়া মিস করে না? অনেক মিস করে। কিভাবে? আরে বাসায় আসার পর থেকে তো ভাইয়া শুধু আপনার কথাই বলেছে। আপনাকে ভাইয়ার অনেক পছন্দ হয়েছে। কথাটা সম্পূর্ণ মিথ্যা বললাম। তাহলে তখন কোনো কথা বলেননি কেন? আরে ভাইয়া লজ্জা পাচ্ছিল। আমার আইডি কোথায় পেলে? ফেসবুক স্ক্রল করছিলাম, হঠাৎ সামনে আসলো। তারপর প্রোফাইল আর নাম দেখে শিওর হই এটা আপনি। তোমার ভাইয়ার কাছে আমার আইডি আছে? হ্যাঁ আছে তো। তাহলে কোনো রিকোয়েস্ট বা মেসেজ কিছুই তো দিলেন না। আরে বললাম না, ভাইয়া একটু ব্যস্ত, তাই হয়তো দিতে ভুলে গেছে। রাতে বাসায় আসলে আমি বলে দিব। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? তোমার ভাইয়া কি এই বিয়েতে রাজি না? এমন কেন মনে হলো? আমি বাসায় অনেকবার খেয়াল করেছি, উনি মনমরা হয়ে বসেছিলেন। ইভেন আমার সাথে কথা পর্যন্ত বলেননি, যেখানে ওনার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। আরে তেমন কিছু না। আসলে ব্যবসার কাজ নিয়ে ভাইয়া একটু চিন্তিত, এছাড়া কিছু না, সব ঠিক হয়ে যাবে। ও আচ্ছা ভাবি, আল্লাহ হাফেজ, পরে কথা হবে। আল্লাহ হাফিজ। তারপর মোবাইল রেখে নিচে গিয়ে দেখি ভাইয়া চলে এসেছে। আব্বু আর দুলা ভাই বিয়ের আলাপ আলোচনা করছে। ভাইয়া সেখানে না থেকে রুমে চলে গেল। আমি পিছে পিছে ভাইয়ার রুমে গেলাম। আমাকে দেখে ভাইয়া বলল, কি রে, কিছু বলবি? হুম। কি? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি এই বিয়েতে রাজি না? রাজি থাকবো না কেন? আমি সকাল থেকে খেয়াল করছি তুমি কেমন হয়ে আছো। ইভেন ভাবির সাথে কথাও বলনি। কিসের ভাবি? এই বিয়ে হয়েছে আমার। হবে তো, আর মাত্র 7 দিন পরেই তো বিয়ে। আর শোনো, আমি ভাবির ফেসবুক আইডি পেয়েছি, তোমাকে দিচ্ছি, তুমি রিকোয়েস্ট দিয়ে কথা বলো। কি বলবো? আজব তো। কি বলবো মানে? 2 দিন পর যার সাথে তোমার বিয়ে হবে তার সাথে কি থাকতে পারে সেটাও কি তোমায় বলতে হবে আমায়? আরে সেটা বলিনি, তুই তো জানিস আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না। ওইটা আর বাকি 10টা মেয়ে না, তোমার হবু বউ যার সাথে তোমার বিয়ে হবে। আমি আইডি দিচ্ছি, তুমি কথা বলবা। পরে কিন্তু আমি ভাবিকে জিজ্ঞেস করব বলেছ কি না। তারপর আমি আইডি দিয়ে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আজকে গায়ে হলুদ, আগামীকাল বিয়ে। গায়ে হলুদের সব আয়োজন করা হয়েছে। ভাইয়া সন্ধ্যাবেলা একটু কাজের কথা বলে বের হয়েছিল। এখন বাজে রাত 8টা, এখনও ফিরেনি। আমরা সবাই অনেকবার কল দিয়েছি, কল রিসিভ করেনি। আরও কয়েকবার ট্রাই করতেই ফোন বন্ধ দেখালো। আমরা সবাই টেনশনে পড়ে গেলাম, কোনো বিপদ হলো না তো আবার। আমার ফোনে একটা মেসেজ আসলো,
আননোন নাম্বার থেকে। মেসেজটা ছিল, ফাহিম, আমি সজীব। আমার জন্য অপেক্ষা করতে মানা করে দে সবাইকে। আমি আসব না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। বাবাকে আমি অনেকবার বলেওছি, কিন্তু উনি মানেননি। জোর করে আমাকে বিয়ে দিতে চেয়েছেন। আমি অনেক আগেই চেষ্টা করেছি কিছু করার, কিন্তু সুযোগ পাইনি। আজকে বাধ্য হলাম। জানি হয়তো এটা উচিত হয়নি, এক মেয়ের সম্মান নষ্ট করলাম, কিন্তু অন্যদিকে আমি যাকে ভালোবাসি তাকেও ঠকাতে পারবো না। যদি আমি ওই মেয়েকে বিয়ে করতাম, কোনোদিনও তাকে সুখে রাখতে পারতাম না। আর তাই পালিয়ে আসতে বাধ্য হয়েছে। আমি তাকেই বিয়ে করব যাকে আমি ভালোবাসি। সবাইকে বলিস আমাকে ক্ষমা করে দিতে, আর পারলে নুভাকেও। আমি ওকে ঠকাতে চাইনি, কিন্তু সারা জীবন ওকে মিথ্যে আশা দিয়ে আমি থাকতে চাই না। আল্লাহ হাফেজ। যদি ভাগ্যে থাকে আবারও দেখা হবে। মেসেজটা আমি সবার সামনে পড়লাম। বাবা মাথায় হাত দিয়ে চেয়ারে বসে গেলেন। সবার মুখেই চিন্তার ছাপ স্পষ্ট। কি জবাব দেবেন মেয়ের বাড়ির লোককে? কিভাবে মুখ দেখাবেন সবাইকে? পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকল আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। অনেকে এখন উপস্থিত। ওইদিকে কে জানে মেয়ের বাড়ির লোককে কল দিয়ে সব জানিয়ে দিয়েছে। মেয়ের বাবা আর ভাই বাবাকে অনেক কথা শোনালো, এমনকি প্রতারণার মামলা করবে বলেও হুমকি দেয়। চারিদিকে একটা হইচই সৃষ্টি হয়ে গেল। হঠাৎ বাবা বুকে হাত দিয়ে বসে গেলেন। আমরা সবাই সেদিকে ছুটে গেলাম। এমনিতে বাবা হার্টের পেশেন্ট, তার মাঝে এইগুলো শুনে আরও ভেঙে পড়েন। কিন্তু এসবের জন্য উনি নিজেই দায়ী। যদি আজকে ভাইয়ার কথা মেনে ভাইয়া যাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিলে আজ এসব কিছুই হতো না। কিন্তু বাবা মনে করেছিলেন ভাইয়াকে বললে মেনে নিবে, আর এসব পালিয়ে টালিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। সবাই মিলে বাবাকে ধরে রুমে নিয়ে গেলাম। তারপর অনেকক্ষণ নীরবতা চলল। হঠাৎ বাবা দুলাভাইকে ডেকে কানে কানে কী যেন বলতে লাগলেন। সেটা শুনে দুলাভাইও মাথা নাড়ল। আমরা কেউই কিছু শুনতে পেলাম না। তারপর দুলাভাই আমাকে নিয়ে অন্য একটা রুমে আসলেন। শোন ফাহিম, তোকে এখন যা বলবো মন দিয়ে শুন। এছাড়া আর কোনো রাস্তা নেই। এদিকে বাবার শরীর খারাপ, অন্যদিকে মেয়ের বাড়ির লোক। আমি ভ্রুকুচকে বললাম, কি হয়েছে দুলাভাই, খুলে বলো। আমার বাবা তোমার সাথে কি কথা বলছে? সেটাই বলতে এসেছি, তোকে এই বিয়ে করতে হবে। এছাড়া আর কোনো পথ নেই। কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি জোরে বলে উঠলাম, অসম্ভব, এটা কখনোই করতে পারবো না। ভাইয়ার ভুলের শাস্তি আমি কেন পাবো? এখানে শাস্তির কি দেখলি তুই? আর তাছাড়া আর কোনো রাস্তা আছে বল? একটাবার ওই মেয়েটার কথা ভাব, কি খারাপ পরিস্থিতি না যাচ্ছে তার উপর দিয়ে। চারদিকে মানুষ কত খারাপ খারাপ কথা বলছে ওকে নিয়ে। তার ভাইয়ের ভুলের কারণে ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। একটাবার চিন্তা কর, দেখ ভাই আমার। কিন্তু দুলাভাই, ওই মেয়ে আমার থেকে সিনিয়র। সিনিয়র জুনিয়র দিয়ে কি করবি তুই? আর কোথায় লেখা আছে যে সিনিয়র বিয়ে করা যায় না? মেয়ে যদি ভালো হয় সেখানে সিনিয়র দিয়ে কি করবি? আরও ভালো, সে তোর থেকে বেশি বুঝবে। আচ্ছা সব বুঝলাম, কিন্তু নুভা ভাবি, ধুর, ভাবি না ছাই। ওই মেয়ে কি মানবে আমায় বিয়ে করতে? কথা একজনের সাথে আর এখন হবে আরেকজনের সাথে। সেটাও কথা। আমার যতদূর মনে হয় সে না করবে না, যেহেতু মান সম্মানেরও একটা কথা আছে। মান সম্মান আর রাখলো কই তোমার শালা? প্রথম থেকেই আমার সন্দেহ লাগছিল, যেই দিন মেয়ে দেখতে গিয়েছিলাম সেই দিন থেকে। আর ওই দিন তো তোমরা দুজন কানে কানে অনেক কথা বলেছিলে। আমার তো মনে হচ্ছে তোমরা দুজনেতে সামিল। তুমি সব জানতে ভাইয়া এমনটা করবে। বিশ্বাস কর ভাই, আমি এমন কিছুই জানতাম না। জানলে আমি এমন পরিস্থিতি আসতে দিতাম না। আর সজীব একবারও আমাকে সে মেয়ের কথা বলেনি যাকে সে পছন্দ করে। তাহলে ঠিকই আমি সবাইকে রাজি করানোর চেষ্টা করতাম। কত বড় হারামি, নিজে পালিয়ে গিয়ে এখন আমাকে বিপদে ফেলেছে। আচ্ছা, এখন সময় খুব কম, সব বাদ দে। তুই আর না করিস না প্লিজ। বাবা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন তোকে রাজি করাতে।
আমি এখন মেয়ের বাড়ির লোকের সাথে কথা বলে দেখি কি হয়। কিন্তু দুলাভাই আমার আর কোনো কথা শুনল না, হনহন করে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়লাম। মাথায় কিছুই কাজ করছে না। ভীষণ রাগ হচ্ছে ভাইয়ার ওপর। একটাবারও কারো কথা চিন্তা করলো না। আগে থেকে তো আমাকে জানাতেও পারতো। এসব ভাবছি আর তখনই মেসেঞ্জারে মেসেজ আসলো। মোবাইল হাতে নিয়ে দেখি নুভা মেসেজ দিয়েছে। এত বড় প্রতারণা কিভাবে করতে পারলেন আপনারা? কি ক্ষতি করেছিলাম আপনাদের? আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তারপর শান্ত গলায় বললাম, দেখুন, আমরা এসব বিষয়ে কিছুই জানতাম না। ভাইয়া যে অন্য কাউকে পছন্দ করে একবারও বলেনি আমায়। আর আজকে যে এভাবে চলে যাবে সেটাও জানি না। আমার সম্মানের কোনো মূল্য নেই আপনাদের কাছে? মেয়ে হয়েছে বলে কি সম্মান নেই? দেখুন, আমি বুঝতে পারছি আপনার কষ্ট, কিন্তু দেখুন সত্যি বলছি, এমন পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এর ফলাফল অনেক খারাপ হবে আপনাদের সাথে। কোনো দিনও ক্ষমা করব না আপনাদের। বলেই ব্লক করে দিল। আমি কি করব বুঝতে পারছি না। তখনই দুলাভাই এসে বলল, ফাহিম, মেয়ের বাবা আর ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনারা রাজি। মান সম্মান বাঁচাতে কে না চাই বল? কিন্তু দুলাভাই শোনো। তারপর আমি নুভার সাথে এইমাত্র বলা সব কথা খুলে বললাম। শুনে দুলাভাই বলল, ও কোনো ব্যাপার না, রাগের মাথায় সব বলেছে। বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে, তুই থাক, আমি বাবা আর সবাইকে বলে আসি। বলেই দুলাভাই চলে গেল। আমি আর কোনো পথ খুঁজে পেলাম না। এভাবেই রাতটা কেটে গেল। পরের দিন সকাল 10টায় দুলাভাই এসে আমাকে ডাকতে লাগলো। একটু পর বরযাত্রী যেতে হবে, তাই রেডি হতে। তারপর ভাইয়ার জন্য কেনা শেরওয়ানি পাগড়ি পরে রেডি হলাম। এইভাবে যে বিয়ে করতে হবে জীবনে কোনো দিন কল্পনাও করিনি। গাড়িতে উঠলাম। পাশে আপু আর দুলাভাই বসেছেন। কিছুক্ষণ পর বউয়ের বাড়ি চলে গেলাম। সবাই স্বাভাবিক আচরণ করছে, যেন কিছুই হয়নি। একটু পর কাজী সাহেব এসে কবুল পড়ালেন। বাধ্য হয়ে চোখ বন্ধ করে 3 কবুল বললাম। সব নিয়মকানুন শেষে বউ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। নুভা আমার পাশে বসে আছে। কেউ কারোর সাথে কোনো কথা বললাম না। কী বা বলবো, কিছুই বলার নেই। রাত 11টা। আমি বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না। যে ভাবি হওয়ার কথা সে এখন বউ। কেমন যে লজ্জা লাগছে। ওই দিনও ভাবি রেখেছি, আর এখন বউ। ভাবতেই শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দুলাভাই জোর করে রুমে পাঠিয়ে দিল। আমি বিসমিল্লাহ বলে ঘরে ঢুকলাম। দেখলাম নুভা এক হাত ঘোমটা টেনে বিছানায় বসে আছে। আমি দরজা লাগিয়ে কাঁপা কাঁপা শরীরে এগোতে লাগলাম। নুভা বিছানা থেকে নেমে আমাকে সালাম করতে আসলো। আমি এক লাফে দূরে সরে গেলাম। আরে আরে, কি করছেন কি? কেন সালাম করছি? আপনি আমার বড়, আপনি কেন আমাকে সালাম করবেন? এটা পাপ। আপনি আমার পা ছুবেন না প্লিজ। পাপ কেন হতে যাবে? এখন থেকে তো তুমি আমার স্বামী, আর স্বামী স্ত্রীর মাঝে ছোট বড় হয় না। বয়সে বড় হলেও স্ত্রী হিসেবে আমি আপনার ছোটই। তারপরও প্লিজ আপনি আমার পা ছুবেন না। আমাকে আপনি করে বলছেন কেন? তুমি করেই বলেন, সমস্যা নেই। না, এটা হয় না। আপনি আমার বড়, আর ভাইয়ার হয়ে আমি আবারও সরি বলছি আপনাকে। প্লিজ পেছনের কথা আর বলবা না। আমি ওই টপিক নিয়ে আর কথা বলতে চাই না। তোমার আমার পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে, আমিও মেনে নিয়েছি। কারণ ভাগ্য যা আছে তা হবেই। আমি ভাগ্যের উপর ছেড়ে দিয়ে নিজেকে বুঝিয়ে নিয়েছি। জানি না সব ঠিকভাবে করতে পারবো কি না, তারপরও চেষ্টা করব। আমি লজ্জায় কিছুই বলতে পারলাম না। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি সোফায় শুয়ে পড়ব। তুমি চাইলে বিছানায় শুতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমি একটু ভেবে রাজি হয়ে গেলাম, কারণ সোফায় আমার ঘুম হয় না। একবার ঘুমিয়েছিলাম, 3 দিন পর্যন্ত পিঠ ব্যথা করছিল। সকালবেলা নুভার ডাকে ঘুম ভাঙল। ফাহিম, ফাহিম। আমি
ঘুম ঘুম চোখে তাকালাম। ওঠো, সকাল হয়ে গেছে, সবাই ডাকছে নিচে যাওয়ার জন্য। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নাস্তার জন্য সবাই টেবিলে বসলাম। সবাই নুভাকে নিয়ে ব্যস্ত। আমার প্লেটে কিছুই আসছে না। এটা দেখে দুলাভাই বলল, আহারে বেচারা, বিয়ে করে একদম মূল্য কমে গেছে, কেউ পাত্তাই দিচ্ছে না। সব তোমার জন্য হয়েছে। যা করেছি তোর ভালোর জন্যই করেছি। কচু করেছ। আপু আমাদের উদ্দেশ্য করে বলল, শালা দুলাভাই মিলে কি কথা বলছো? তোমার ভাইকে বোঝাচ্ছিলাম বিয়ের পর কেমনে কি করতে হয়। তুমি তো কুপরামর্শ ছাড়া কিছুই দিতে পারো না। খবরদার ফাহিম, ওর কথা শুনবি না। নিজের তো খারাপ, সাথে তোকেও খারাপ বানিয়ে ছাড়বে। এই বলেই আপু আর দুলাভাইয়ের মাঝে শুরু হয়ে গেল। আমি আর নোভা সেটা দেখে হাসছি। খাওয়া দাওয়া করে আমি রুমে চলে আসলাম। একটু পর নোভাও আসলো। আমি বিছানা থেকে উঠে বসলাম। সে আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে কিছু বলতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? তোমার ফোনটা একটু দিবা, বাড়িতে কল দিব। আমি মোবাইলের লক খুলে এগিয়ে দিলাম। সে বারান্দায় চলে গেল। একটু পরে সে মোবাইল দিয়ে নিচে চলে গেল। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল নুভার ডাকে। তাড়াতাড়ি উঠো, বাসা থেকে সবাই এসেছেন। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি পরে নিলাম। ছোটোখাটো করেই বৌভাতের আয়োজন করা হচ্ছে, কারণ অনেকেই বিয়ের এমন কথা শুনে আসবে না বলে জানিয়ে দিয়েছিল। আমি সবাইকে সালাম করলাম। যতই হোক আমি এখন নতুন জামাই, তাই সব ফর্মালিটিস তো করতে হবেই। সব আনুষ্ঠানিকতা শেষে এবার নোভাদের বাড়ি যেতে হবে। আমি মানা করেছিলাম, কিন্তু সবাই বলল এটা নাকি নিয়ম, যেতেই হবে। আমার সাথে আপু আর দুলাভাইও যাবে। সন্ধ্যায় গিয়ে পৌঁছালাম নোভাদের বাড়িতে। অমনি একদল মেয়ে এসে দুলাভাই দুলাভাই বলে চেঁচিয়ে উঠল। সবগুলো নোভার কাজিন। কি কপাল আমার! হওয়ার কথা ছিল বেয়াই, হয়ে গেলাম দুলাভাই। তারপর তাদেরকে কিছু বকশিশ দিয়ে ভেতরে গেলাম। বিয়ের পর যে এত খরচ জানলে বিয়েই করতাম না। সবই পকেট ফাঁকা করার ধান্দা। রাতে সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে নোভার রুমে চলে আসলাম, যেটাই সে থাকতো। বেশ পরিপাটি ও সাজানো গোছানো রুম। দেখেই মনটা ভরে গেল। আমি রুম দেখছিলাম, হঠাৎ একটা ছবি নজরে পড়ল। ডায়েরির ভেতরে রাখা অর্ধেকটা বের হয়ে আছে। কেমন জানি চেনা চেনা লাগছে। আমি আগ্রহের সাথে ছবির দিকে এগোলাম। তারপর ডায়েরির ভেতর থেকে ছবিটি বের করে আমি তো অবাক, এটা তো আমার ছবি। নুভার কাছে কি করে এলো? তখনই নুভা রুমে ঢুকলো। আমার হাতে ছবি দেখে সে ভড়কে গেল। আমি ভ্রুকুচকে বললাম, এটা তো আমার ছবি, আপনার কাছে কি করে এলো? নুভা কিছু বলছে না। কি হলো বলুন, আমার ছবি আপনার কাছে কেন? ছবি এইটা আমাকে দেওয়া হয়েছিল। মানে কেন? তোমার বাবা আর আমার বাবা বন্ধু হওয়ায় প্রায়ই তোমাদের বাড়ি যেতেন। তোমার বাবাও আমাদের বাড়ি আসতেন। তোমার বড় ভাইয়া সম্ভবত বাসায় তেমন একটা থাকতেন না, তাই বাবার চোখে তুমি পড়ো। তোমাকে বাবার পছন্দ হয়, কিন্তু বিষয়টি কাউকে আগে জানানোর বাবা আমাকে জানান। কোথা থেকে যেন তোমার ছবি সংগ্রহ করে আমাকে এনে দেন। এটা বলে নুভা চুপ হয়ে যায়। তারপর কি হয় বলুন? তারপর আমি বলি যে আমার পছন্দ হয়েছে। তারপর বাবা সিদ্ধান্ত নেন তোমার বাবার সাথে কথা বলবেন, কিন্তু উনি জানান যে তোমার বড় ভাই এখনো বিয়ে করেননি আর তোমাকে এখন বিয়ে করাবেন না। তাই তোমার বাবা উল্টে তোমার বড় ভাইয়ের জন্য প্রস্তাব পাঠান। বাবাও আর দ্বিমত করেননি। তারপর আমাকে সব বলে রাজি হতে বলেন। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। বাবার মুখের উপরে কথা বলার সাহস হয়নি আমার, তাই যা বলেন মেনে নিই। আর এইটা বলি যে ভাগ্যে যে আছে তার সাথেই বিয়ে হবে। তারপর তোমার ভাইয়ার সাথে আবার বিয়ে ঠিক হয়। আমিও সাধারণভাবে সব মেনে নিতে থাকি, কিন্তু ঘুরে ফিরে সেই আবার তোমার সাথেই বিয়ে হলো। বলেই নোভা থামল। এত কিছু হয়েছে, আমাকে সেদিন বললেন না কেন?
কিভাবে বলতাম? নিষেধ করা হয়েছিল যেন তুমিও তোমার ভাইয়া এসবের কিছু না জানো। আপনি কি জানতেন যে আমি আপনার জুনিয়র? না, আগে জানতাম না, বিয়ের একদিন আগে জানি। মানা করেননি কেন এটা শুনে? মানা করার কি আছে? এসব সিনিয়র জুনিয়র ম্যাটার করে না। বুঝলাম। আগে যদি আমাকে জানাতেন তাহলে এত কাহিনী না করে সোজা আপনাকে বিয়ে করে ফেলতাম। সিনিয়র জেনেও? আরে সিনিয়র তো সমস্যা নেই, সমস্যা ছিল আপনি আমার হবু ভাবি এটা ভেবে। এছাড়া তেমন কোনো সমস্যা আমার ছিল না, আমি ঠিকই একটা ব্যবস্থা করতাম। এখন তো বিয়ে হয়েই গেছে, তাহলে এখন কি মেনে নিবা? কেন মানব না? এখন তো সব ক্লিয়ার যে আপনি আমাকে দেখে পছন্দ করেছিলেন, আর মাঝখানে ভাইয়া এসে সব ঝামেলা লাগালো। এখন তো ভাবি নামক জিনিসটাও মাথা থেকে সরে গেছে। এত তাড়াতাড়ি? একটু আগেও তো অন্যরকম ছিলেন। অতীত বাদ, এখন বর্তমান চলবে। এছাড়াও আমার ড্রিম ছিল সিনিয়র বিয়ে করার, কিন্তু সাহসের অভাবে বলিনি। তাহলে এত নাটক করলে কেন? আমি সিনিয়র শুনে? আরে তখন তো ভাবি হয়ে মনে ঘুরছিলে, আর এখন তো বউ, তাই আর কোনো প্যারা নাই। তাই নাকি? এখন বলো, হানিমুনে কোথায় যাবা? আরে আরে, এটা কে আমার সামনে দাঁড়িয়ে আছে? একটু আগেও যে ভেজা বেড়াল ছিল, এখন দেখছি মুখে খই ফুটেছে। এই, আমি না তোমার এক্স ভাবি লাগি? ভাবিকে নিয়ে এসব কেউ বলে? ভাবি না ছাই, বউ লাগো বউ, আর কিছু না। ওসব ভাবি টাবি কবর দিয়ে দিছি। যাক, ভালোই হয়েছে ভাইয়া পালিয়ে গিয়েছে, না হলে এমন একটা বউ আমার কপালে জুটতো না। ওরে ফাজিল, দুই ভাই দেখছি সেম। এবার তো মনে হচ্ছে দুজনেই প্ল্যান করেছো। মোটেই না, আমি আগে জানলেও এত নাটক না করে সোজা বাবাকে বলে বিয়ে করে নিতাম। এখন ফাও কথা বাদ, আগে আসো, একটা ছবি তুলে ফেসবুকে আপলোড দিব, সবাই দেখবে আর জ্বলবে। বলেই আমি নুভাকে ধরে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। যতই হোক বিয়ে করেছি, এটা তো সবাইকে জানাতে হবে। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।